নমস্কার। সিএএ সংক্রান্ত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আজকে সিএএ সংক্রান্ত আপলোডিং যে ব্যাপারটা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আমার ভিডিওতে। কিছু ক্লিয়ার করার বিষয়ে আলোচনা করতে বলেছেন। আমি সেই ব্যাপারে আলোচনা করছি। আপলোডিং এর ব্যাপারটা। আপলোডিং এর সঙ্গে আমি আরো একটা জিনিস আপনাদেরকে বোঝাবো। তো আগে আপলোডিং ব্যাপারটা আগে বুঝিয়ে নিই। তো দেখেন কি আছে। এই যে ১ম যে অপশনটা আছে শিডিউল 1A এই অপশনটা হচ্ছে শুধুমাত্র আপনার যদি অন্য দেশীয় ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু চুজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু নট। এখানে আরো একটা অপশন দেওয়া আছে। যদি আপনার কাছে বাংলাদেশ থেকে যদি এসে থাকেন, যদি সেই ডকুমেন্ট আপনার কাছে না থাকে, তাহলে দেখুন আমি শিডিউল 1 এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের উপরে ক্লিক করতে গেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। প্রথমত যদি এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্ট থাকে আপনার কাছে, সেটাও আপনি দেখাতে পারবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ভিসা বা রেজিস্ট্রেশন অফিসের দ্বারা আপনি যে এসছেন ফরেনার হয়ে, সেই সার্টিফিকেট আপনি ইস্যু করতে পারেন। এই যে চেক বক্স আছে, এই চেক বক্সগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে কিন্তু অটোমেটিক আপনার নিচের দিকে চলে আসবে। তারপর বার্থ সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, আইডেন্টিটি ডকুমেন্ট যেটা প্রমাণ করে সেটা সেটা হতে পারে আপনার ওইখানকার বাংলাদেশের কোনো পঞ্চায়েত প্রধান বা এমএলএ, এমপি যাই হোক না কেন, তারা সার্টিফাই করছেন। তারপর দেখুন আপনার এনি আইডেন্টিটি যেটা বললাম যে প্রধানের সার্টিফিকেট হতে পারে, এমপি, এমএলএ সার্টিফিকেট হতে পারে। এবার এনি লাইসেন্স, ল্যান্ডের ডকুমেন্ট যদি আপনার নাম উল্লেখ করা থাকে। তারপর এনি ডকুমেন্ট শোজ এই যে ব্যাপারটা দেখুন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার বা তারও আগের যদি কেউ কারো নামে কোনো কাগজপত্র থাকে, সেটাও কিন্তু আপনারা এখানে প্রুফ হিসেবে দিতে পারেন বাংলাদেশের ডকুমেন্ট হিসেবে। যে শিডিউল যে 1A দেওয়া আছে সেই 1A এর তথ্য অনুসারে। তারপর এনি আদার ডকুমেন্ট, অন্য কোনো ডকুমেন্টও যদি থাকে আপনার কাছে বাংলাদেশের বা অন্য কোনো দেশের, সেটা কিন্তু প্রোভাইড করতে পারেন। সব শেষে হচ্ছে আপনাকে সময় দেওয়া হচ্ছে যে আপনি পরে সাবমিট করবেন। আপাতত আপনি হিয়ারিং করে নিলেন, পরে আপনি সাবমিট করবেন। আপনি সেটা ডকুমেন্টটা বাই হোয়াটসঅ্যাপ নিয়ে নেবেন। এই যে লাস্ট অপশনটা আপনি যদি এখানে চুজ করতে পারেন, এই চুজ করলেই দেখুন এই সেভ অপশন দিয়ে দিয়েছে। সেভ করলেই সেভ হয়ে যাবে কিন্তু। এরকম করে প্রথমটা হলো। তারপরে তাহলে কিন্তু আপনাকে এখানে আর আপলোড করার জায়গাটা থাকছে না। তারপরে শিডিউল 1B, এই শিডিউল 1B তে গেলে পরে এখানে আপনাকে চুজ করতে হবে। এই যে শিডিউল 1B এগুলো হচ্ছে 2014 সালের আগে, 31/12/2014 সালের আগের কোনো ডকুমেন্ট আপনাকে ইস্যু করতে হবে। এখানে কপি অফ ভিসা, ইমিগ্রেশন স্ট্যাম্প, অ্যারাইভাল অফ ইন্ডিয়া এগুলো দিতে পারেন। অনেক ডকুমেন্টই আছে। এগুলো ডকুমেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে অলরেডি আমি আলোচনা করেছি। স্লিপ ইস্যুড বাই সেন্সাস, গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স সার্টিফিকেট, রেশন কার্ড হতে পারে। এনি লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অর কোর্ট, যদি কোনো সেই ডকুমেন্ট না থাকে আপনার 2014 আগের, তাহলে কিন্তু এই জিনিসটা আপনি প্রুফ হিসেবে দিতে পারেন যে আপনি 2014 সালের আগে এসছেন। কোর্টের একটা ডিক্লারেশন, এই ডিক্লারেশনের কথাই কিন্তু বলা হয়েছে যদি কোনো ডকুমেন্ট না থাকে। তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেট আছে, ল্যান্ড সার্টিফিকেট, ল্যান্ডের কাগজ, প্যান কার্ড, এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো জায়গাতে ইস্যু হলেই হবে। তারপর আপনার সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ইলেক্টেড মেম্বার, অর্থাৎ যারা আমরা পাস করিয়েছি ইলেক্টেড মেম্বার, পঞ্চায়েত মেম্বার হতে প্রধান হতে পারে। এখানে ইলেক্টেড মেম্বার বলেছে, সে পঞ্চায়েত হতে পারে, প্রধান হতে পারে। তারপর রেকর্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের তথ্য, ইন্স্যুরেন্সের তথ্য, ইলেকট্রিসিটি বিল, কোর্ট আর ট্রিবিউনাল রেকর্ডস, এখানে কোর্টের একটা আরও একটা পেপারসের কথা উল্লেখ করেছে। তারপর ইপিএফ, পিএফ, ইসিআই, ইএসআইসি এই সমস্ত, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাকাডেমিক সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, এতগুলো ডকুমেন্ট কিন্তু আপনারা প্রোভাইড করতে পারবেন আপনার 2014 আগে যদি এসে থাকেন।
আমি যেকোনো একটাতে চুজ করি, যে প্যান চুজ করলে পরে কিন্তু অটোমেটিক এটা নিচে চলে আসবে। এখানে আমি সেভ করে দিলাম। তখন কিন্তু এই ডকুমেন্টটা আপনাকে আপলোড করার এখানে জায়গা দেবে। তারপর শিডিউল 1C তে, শিডিউল 1C তে গেলে পরে এর তো একটা স্পেশাল এফিডেভিটও হয়। শিডিউল 1C তে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এফিডেভিটে ক্লিক করলাম, সেভ অপশনে ক্লিক করলাম। তখন এটা আপনি আপলোড করার জায়গাটা পেয়ে গেলেন। তারপর হচ্ছে কপি অফ ভ্যালিড অর এক্সপায়ার্ড পাসপোর্ট ইফ অ্যাভেলেবল। যদি আপনার কাছে পাসপোর্ট ভ্যালিড অর এক্সপায়ার্ড দুটোই থাকে, আপনি এখানে কিন্তু দুটো আলাদা আলাদা করে আপলোড করতে পারেন। অর্থাৎ এখানে পারমিটটা আপলোড করবেন এই জায়গাতে, নিচেরটাতে ইমিগ্রেশন বা ভিসা, আর এখানে পাসপোর্টটা আপলোড করতে হবে। সবগুলো ফাইল হবে কিন্তু 2 MBর মধ্যে, পিডিএফ আকারে 2 MBর মধ্যে থাকতে হবে। আর তারপরে হচ্ছে আপনার যে হিন্দু সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন, যে সার্টিফিকেট আপনি কোনো একটা সংস্থা থেকে নিয়েছেন, সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। এখানে যদিও বলা হয়েছে এভিডেন্স অফ ডেট অফ বার্থ, প্যারেন্টস অর যাই হোক, তবু আপনি এখানে কিন্তু সেই সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন। এনি আদার ডকুমেন্টসে যে আপনি সাক্ষীর, বাকি যে দুটো এফিডেভিট হচ্ছে, একটা সাক্ষীর এফিডেভিট, যে সাক্ষী আপনাকে বলছে হ্যাঁ তিনি এসছেন 2014 আগে এই ডেটে এসছেন, আর একটা হচ্ছে আপনার নিজের সেলফ ডিক্লারেশন। সেই দুটো এফিডেভিট দুটো একসঙ্গে পিডিএফ করে এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে এই আপলোড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তার আগেই নেক্সট করবেন না কিন্তু, আপলোড ডকুমেন্ট করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্ট করলে পরে দেখবেন সবগুলো আপলোড হয়ে যাবে। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে পরে কিন্তু পরবর্তী যদি আপলোড হয়ে গিয়ে পেমেন্ট অপশনে চলে যাবে। এই হচ্ছে আপলোডিংয়ের ব্যাপারটা। আর এখানে হচ্ছে ফ্যামিলি ডিটেলস। এই ফ্যামিলি ডিটেলস আপনাদেরকে বলে দিই। ফ্যামিলি ডিটেলসে ক্লিক কি করবেন, এখানে ভাববার বিষয় আছে। ফ্যামিলি ডিটেলসে দেখবেন অন্য কোনো আপনার মেম্বার, পরিবারের মেম্বার আছে কিনা সেটা জিজ্ঞাসা করবে। আপনারা কিন্তু যার নামে অ্যাপ্লাই করছেন শুধু তার নামটাই রাখবেন, অন্য কোনো নাম এই জায়গাতে কিন্তু ইনপুট করবেন না। এটা বড় একটা ফ্যাক্টর। অনেকে ইনপুট করছেন, যদি আপনার সেই ফ্যামিলি মেম্বাররা আপনার সঙ্গেই ইন্ডিয়াতে বসবাস করেন তবেই লিখুন, না হলে কিন্তু নয়। অনেকে এরকম দেখা যাচ্ছে, আপনারা একজন আছেন ইন্ডিয়াতে, বাকিরা সব বাংলাদেশে আছে, অথচ আবেদন করে দিচ্ছেন। এটা কিন্তু করবেন না। এগুলো ভালো করে বুঝে নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। ফ্যামিলি ডিটেলসের এখানে আপনি যদি শুধু এখানে থাকেন তাহলে আপনার নামটা লিখুন, বা আপনার যদি মিসেস এখানে থাকে, বা স্ত্রী এখানে থাকে, বা স্বামী এখানে থাকে, সে তার নামটা লিখুন। যদি ছেলে মেয়েরা এখানে থাকে তাহলেও না তাদের নাম লিখুন, বাট যদি না থাকে তারা, তাহলে কিন্তু লিখবেন না। বারবার এটা অনুরোধ আপনাদের কাছে, এই ভুলটা আপনারা করবেন না। আরও একটা ব্যাপার, ক্রিমিনাল প্রসিডিং। এখানেও আপনারা কিছু ভুল করছেন। যদি ক্রিমিনাল প্রসিডিং কিছু থেকে থাকে অবশ্যই সেটা শেয়ার করুন। যদি থানায় আপনারা না থানায় বলছি, খুঁজে না পান, থানাতে যান, গিয়ে বলুন আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না, সেটা সার্চ করে সেটা বের করে তারপর এখানে অ্যাপিলটা করুন বা ইনপুটটা করুন, না হলে কিন্তু আপনাকে সেখানে আটকে দেবে। এই জিনিসগুলো দেখবেন। আপনার যদি মনে হয় আপনি কোনোদিন কোনো থানায় অভিযোগ পড়েছে আপনার নামে, বা আপনি তো জেনে থাকবেন আপনার নামে কোনো থানায় ডায়েরি আছে কি না, বা কোনোদিন কেস হয়েছিল কি না, এগুলো খেয়াল করবেন যে ক্রিমিনাল প্রসিডিং কিছু হয়েছিল কি না। সেই জিনিসটা আপনাকে এখানে ফেয়ারলি বলতে হবে বা জানাতে হবে যে হ্যাঁ এরকম একটা কেস ছিল, কেসের নিষ্পত্তি হয়ে গেছে, এখন আর কিছু নেই। তো এই ছিল আমি যেটা আপনাদের ইউটিউবের কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের উত্তর। এই সঙ্গে আরও একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি জন্ম তারিখ কোনটা লিখব, বাংলাদেশের ডকুমেন্টে যেটা আছে সেটা লিখবো নাকি ইন্ডিয়ান ডকুমেন্টে যেটা আছে সেটা লিখবো। দেখুন আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আপনি লিখবেন, যেটা আপনার মনে হচ্ছে সঠিক। যদি বাংলাদেশের ডকুমেন্টে ঠিক থাকে সেটাই লিখুন, আর যদি মনে হয় যে না ইন্ডিয়ান ডকুমেন্টে ঠিক আছে সেটাই লিখুন। আপনাকে কিন্তু ডকুমেন্ট হিসেবে যেটা আপনি সাবমিট করবেন, যেটা আপনি এফিডেভিটে লেখাবেন, সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে সিএ সার্টিফিকেটে। অতএব সেই নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আপনি সেখানে সাবমিশন করুন, সাবমিশন করলে পরে কিন্তু
তারাই ভেরিফিকেশন করবে। তার এগেইনস্টে আপনাকে ডকুমেন্ট রেডি রাখতে হবে। যদি জন্ম তারিখের প্রমাণ দেন, সেক্ষেত্রে আপনাকে সেই ডকুমেন্টটা রেডি রাখতে হবে। যদি প্যান কার্ডকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে সাবমিট করেন, প্যান কার্ড দেখবে। আবার যদি জন্ম সার্টিফিকেট দেন, জন্ম সার্টিফিকেট দেখবে। যাই দেখান না কেন, সেখানে কিন্তু আপনাকে শো করতে হবে। আর রিসেন্টলি একটা জিনিস শুরু করেছে, সেটা হচ্ছে অনলাইন বেসিস ভেরিফিকেশন। মানে আপনি যদি ডকুমেন্ট সম্পূর্ণ আপলোড করে দেন, মানে স্ক্যান করে অরিজিনালকে, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনে গিয়ে বলা হচ্ছে যে আপনাদের হয়তো ফার্দার ভেরিফিকেশন লাগছে না। বলা হচ্ছে আপনি অনলাইনে আপলোড করে দিয়েছেন, আপনার আর কিছু দরকার নেই। তো এরকম একটা জিনিস শোনা যাচ্ছে, আমি কনফার্ম বলতে পারছি না। লাস্ট আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম, তার কাছ থেকেই শোনা যে তাকে আমি অ্যাপ্লাই করে পাঠিয়েছি, ডকুমেন্ট সব আপলোড করে দিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে এরকম যে আপনার আর হিয়ারিং দরকার নেই, আপনার সব কিছু আপলোড করা আছে, সার্টিফিকেট আপনি ইমেইলে পেয়ে যাবেন। এরকম একটা কথা বলা হয়েছে যে আপনাদের আসার কোনো প্রয়োজন নেই। তো ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং বোধহয় হচ্ছে না বা হবে না, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু সরকার নিয়েছে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, অনেকটা বড় অলরেডি হয়ে গেল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।